গত দুদিন ধরে এই পেঁপেটা পড়েই রয়েছে, তো আজকে ভাবলাম এটা কেটে রেডি করি, সবাই মিলে খাওয়া যাবে। হ্যালো এভরিওয়ান, আজ শুক্রবার। লাস্ট কিছুদিন ধরে খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। লাস্ট শনিবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রুয়ের শরীরটা ভালো নেই, সেই তবে থেকে আজ শুক্রবার একইভাবে চলছে। প্রত্যেকটা রাত জেগে রয়েছি, তার সঙ্গে দিনও মাথায় জলপট্টি করছি, ওষুধ খাওয়াচ্ছি, কোনোভাবেই জ্বর আর যেন নামতে চাইছিল না। 104.3 মানে পর্যন্ত জ্বর উঠেছিল। আর সবসময় যখনই জ্বরটা আসতো কাঁপুনি দিয়ে দিয়ে আসতো। এতটুকু ছোট মানুষকে চোখের সামনে এতটা কষ্ট পেতে মানে দেখা যায় না। টিভি দেখছি। টিভি দেখছো? কেমন আছে শরীর? সকালে তো ব্লাড টেস্ট হলো, ইউরিন টেস্ট হলো, আঙ্কেল এসছে। লেগেছিল তোমার? আঙ্কেল খুব ভালো করে নিয়েছে না? আর তুমিও তো ব্রেভ গার্ল, হ্যাঁ না বাবা? কি অবস্থা হয়েছে তোমার চোখে মুখের মাম্মা? এই আজ একটু উঠে বসেছে, তাকানো যাচ্ছে না ওর দিকে জাস্ট। তো ফ্রিজে একটুখানি মাংস রাখা ছিল, ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে ভাবলাম জ্বরের মুখে কি ভালো খাবে না খাবে, মুখে তো কোনো স্বাদ নেই জানি, তাও একটুখানি সাহস করে এই মাংসটা আমি ওর জন্য রান্না করেছিলাম, যদি সেটা দিয়ে দুগাল ভাত খেতে পারে। তো সেজন্য এখানে দেখো মাংসটা ম্যারিনেট করে রাখছি। আর তার সঙ্গে সঙ্গে চলছে ঘর দৌড়ের কাজ। এই কদিন ধরে মানে ঘরের দিকে তাকাতে পারেনি, মানে সারাক্ষণ রুয়ের পেছনেই চলে গেছে আমার পুরোটা দিন রাত। সারাক্ষণ জেগে জেগে থাকতাম, ও টেক কেয়ার করতাম। এদিকে তো আমার ঘর বাড়ির কী অবস্থা হয়ে গেছে কি বলবো, আমি যেন আজকে আর চারদিকে তাকাতে পারছি না। বাড়িঘরটা সমস্ত কিছু জায়গায় জায়গায় জামা কাপড় স্তূপীকৃত করে রাখা রয়েছে। চতুর্দিকে কি অবস্থা, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচার রয়েছে, জমে গেছে। সেজন্য দেখলে তাড়াতাড়ি করে ভাতটা মানে চালটা ভালো করে ওয়াশ করে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটুখানি ফুলকপি ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে একটু বেগুন ভাজাও করে নিয়েছি। আর করেছিলাম একটুখানি মুগের ডাল আর মাংস। এর থেকে বেশি কিছু আর করা সম্ভব হয়নি, কারণ আমারও শরীর খুব একটা ভালো চলছে না। এই কারণে যে একটুও রেস্ট নেই, ঘুমোতে পারছি না। মানে কি হতে পারে একটা মানুষের, তারপরে এত টেনশান, সব কিছু মিলিয়ে যাই হোক এটুকুই রান্না করেছি কোনো ক্রমে। আর এই কদিন ধরেও কোনো রকম ওই নমো করে একটা দুটো আইটেম করেই চালাচ্ছিলাম, কারণ খেতেও তো হবে, রান্না না করলে কী করে হবে। তো সেই জন্য আমি এই কটার আইটেম রান্না করেছিলাম। রু যদিও সেরকমভাবে কিছু খেতে পারেনি, যাই হোক তবুও দুগাল তো খেয়েছে, নিজে হাতে রান্না করে দিয়েছি, খেয়েছে, ওটাই আমার শান্তি লেগেছে দেখে। একদম কম তেলে আমি ভাজা টাজাগুলো করি বলে একটু কালচে কালচে হয়ে যায়, কিন্তু তাও তো একটু তেল কম খাওয়া হয়, সেই জন্য একটু কম তেলেই রান্না করা আমি প্রেফার করি। এখানে রাইসটাও দেখো হয়ে গেছে। আর মাংসটা রান্না করার জন্য আমি এখানে কিছু টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ একসাথে পেস্ট করে তারপরে আমি রান্নাটা করেছিলাম আর কি। তো সেই জন্য এখানে চপিং করছিলাম, তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করতে হচ্ছিলো, কারণ ঘড়ি দেখি আর কাজ করি, টাইমের মধ্যে করতে হবে। ছোট মানুষ, একে শরীর খারাপ, ওকে স্নান করানো, ওকে রেডি করানো, সমস্ত কিছুই তো করতে হয় একা হাতে না। তো সেই জন্য টাইমটাও বেশি লেগে যায়, আর সেজন্য আমাকে স্পিডটা সবসময় বাড়িয়ে কাজ করতে হয়, যাতে টাইমের মধ্যে সব কাজগুলো আমি শেষ করতে পারি। তো এখানে আমার মাংসটা চাপানো হয়ে গেছে, মাংস রান্নাটা আমার চলছে। সেজন্য আমি তাড়াতাড়ি করে করছিলাম, যাতে রুকে আমি টাইমের মধ্যে খাবারটা ওকে আমি সার্ভ করতে পারি। তো এখানে দেখো গ্রেভিটা হয়ে গেছে, আলুগুলো মাংসের দিয়ে দিয়েছি, আর এখানে দেখো ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। তারপরে বেশ টাইম লেগে যায় মাংসটা করতে, আসলে রান্নার ব্যাপারটাই তাই, যত তুমি টাইম দেবে তত হচ্ছে তোমার রান্নার স্বাদ হবে। তো আমিও সেটাই চেষ্টা করি যতটা সম্ভব করার আর কি। তো যাই হোক এইভাবেই দিনগুলো কাটছে, এখনও টেনশান কাটেনি, কারণ রুয়ের রিপোর্টটা এখনও আসেনি, সেজন্য খুব চিন্তায় রয়েছি, দেখা যাক কী হয়। গড ইজ গ্রেট। সো আমরা ওয়েট করছি, সেই দিকটা তাকিয়ে রয়েছি। এখানে যেহেতু মুগের ডাল রান্না করেছি, সেই জন্য দেখো ডালটা প্রথমে শুকনো কড়াতে আমি একটুখানি ভেজে নিচ্ছি, তো মুগের ডালের গন্ধটা তাতে খুব ভালো আসে। ডালটা আমি রেখে দিয়েছি, একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে আমি ডালটা ভালো করে ওয়াশ করে তবে আমি ডালটা রান্না করেছি। তো এভাবেই আর কি করছিলাম সেদিন সমস্ত কাজকর্মগুলো। ডালটা চটপট করে একটু ভেজে নিয়েছি,
তারপরে ওয়াশ করলাম। দেখো ডালটা মানে সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটুখানি কাঁটা দেয়া বলে না, তো সেটাই আর কি করছি, যাতে ডালটা ভালোভাবে ঘুলে মিলে যায়। তো রু এখন যেহেতু মোটামুটি 1 সপ্তাহ মতো হয়ে গেছে, জ্বরটা ওর জাস্ট কালকে থেকে জ্বরটা আর আসেনি। তাও মানে আমি টেনশানে সারা রাত্রি ধরে বারবার করে আমি ওকে ভালো করে দেখছি, কপালে হাত দিয়ে বুকে হাত দিয়ে, যে জ্বরটা আবার ব্যাক করলো কি না। টেনশানটাই যেন এখন একটা বিশাল হয়ে গেছে। কদিন ধরে এই 3-4 জ্বর না, মানে সবসময় মানে আমি একটা টেনশানের মধ্যে রয়েছি। এখানে দেখো আমার ডালটাও ফুটে গেছে, খুব সুন্দর করেই করেছিলাম। আমার রান্না করার ফাঁকে ফাঁকে বললাম না সুপিকৃত জামা কাপড় হয়ে রয়েছে, তো সেগুলো ফাঁকে ফাঁকে এসে আমি একটু করে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে তারপরে জায়গায় প্লেস করে দিয়েছি। বারবার করে রান্না করছিলাম আর একটু করে এসে জামা কাপড়গুলো ফোল্ড করে নিচ্ছিলাম। এভাবেই আমি কাজগুলো সামলেছিলাম সেদিন। তারপরে সমস্ত বাড়িঘরটা ভালোভাবে পরিষ্কার করার পরে তারপর আমার একটু ভালো লাগছিল, আর খুব ক্লান্তও হয়ে পড়েছিলাম একসঙ্গে এতগুলো কাজ সমস্ত সামলে। বাট কিছু করার নেই, করতে তো হবে। ঘরবাড়ি এলোমেলো নোংরা আমি একদমই দেখতে পারি না, আমার যত কষ্টই হোক না কেন আমি করে ফেলি, তো সেই জন্যই করছিলাম। আর বারবার রুকে গিয়ে দেখছিলাম যে ও ঠিক আছে কিনা, ওর জ্বর আসলো কিনা, আর একটু পরে পরে একটু জলটাও দিচ্ছিলাম। বাচ্চা মানুষ তো, আর এখন এত ঠান্ডা না, জলটা একটু ছাড়িয়ে দিই যখন আর কি খায়, তা না হলে একদম মনে হয় যেন ফ্রিজ থেকে বার করে দিয়েছি। তো সেই সব দিকটাই খেয়াল রাখতে হয়। আর প্রত্যেকটা কাজই তো যেহেতু আমাকে করতে হবে, সেই জন্য আর কি একটু চাপ হয়ে বেশি পড়ে যায় আমার ওপর। কিছু করার নেই। দেখো ওখানে ওই কাজগুলো সেরে রেখে আবার আমি চলে এসেছি কিচেনে। সব ঠিকঠাক আছে কিনা একটু নেড়ে দিচ্ছি, দেখে নিচ্ছি সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আবার এখানে চলে এসেছি রুইয়ের জ্বর দেখতে। ও একটুখানি বসেছিল আর আমাকে একদম ছাড়তে চায় না এমনিতেই, আর তারপরে এখন শরীরটা খারাপ হয়েছে বলে আরোই ছাড়তে চায় না। তো সেই জন্য ওকে আমি এখানে বসিয়ে রেখে কিচেনে আমি কাজগুলো করছিলাম, যাতে ও বেশি কান্নাকাটি না করে আর আমাকে ডাকাডাকি না করে। ও এখানে টিভি দেখছিল আর আমি ওকে ওর জ্বরটা আমি চেক করে নিলাম। এখানে আবার কিছু একটা বায়না করছে, সেই জন্য আবার আমি ওকে একটু হালকা করে বকাবকি করছি। ওদিকে রুইয়ের ড্যাডি আবার কিছু একটা বলছে রুইয়ের পরে, আমি বলছি এগুলো বলো না, একটু শরীর খারাপ, ওকে এত কিছু বলা যায় না। যাই হোক, তো সেই সব নিয়ে একটু রাগারাগি করছিলাম। কন্টিনিউয়াসলি ওরা বলতে থাকে, করতে থাকে। ও তো বাচ্চা মানুষ, তো বোঝে না যে ওর হেলথের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, সেজন্য আমাকে একটু বকতেই হয়। এখানে দেখো ওর আমি হেয়ারটা ভালো করে ডিট্যাঙ্গেল করে তারপরে ব্রেডটা বানিয়ে দিচ্ছি। ডিট্যাঙ্গেল করার সময় খুবই কান্নাকাটি করে, আমি চেষ্টা করি যতটা সম্ভব আস্তে করতে, তবুও তো বাচ্চা মানুষ ব্যথা লাগলে কেঁদে ফেলে। তো এখানে চুলটা বাঁধার পরে ওকে আমি একটুখানি ভালোবেসে দিচ্ছিলাম। এখানে দেখো ডিট্যাঙ্গেল করছিলাম তখন ও কেঁদে ফেলেছে, অলমোস্ট লাগছে করছে। কিন্তু কি করবো, এমনিতেই ওর কার্লি হেয়ার, আমি খুব সাবধানে করি, খুব সফটলি করি, বাট স্টিল চুল তো ব্যাপারটা বোঝোই কতটা সরু জিনিস হয়, জট পাকিয়ে যায়, তো সেজন্য একটু লাগেও আর কি। তো সেগুলোই করছিলাম ওর সঙ্গে, ওকে করে দিয়ে তারপরে আমিও একটুখানি আমার হেয়ারটা ব্রেড করে নিলাম। টাইমই তো পাই না কোনো রকমের সমস্ত কিছু সেরে যখন একটুখানি চুলগুলো করলে তখন আমার নিজেরও ভালো লাগে। তারপরে আবার রুকে স্কিন কেয়ার করিয়ে দিয়েছিলাম, আমিও একটু ফ্রেশ হয়েছিলাম। এভাবেই দিনটা কাটিয়েছিলাম। তোমাদের যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।